আজকের বিষয় ভূগোল, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও উষ্ণতা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছে আমি পায়েল। তোমরা সকলে হাজির তো? কারণ ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে কোচিং ক্লাসে কি সহজভাবে চটপটে নিজেদের সিলেবাস শেষ করা যায় টিভির পর্দায়, এই লকডাউনে ঘরবন্দি থাকা সত্ত্বেও। আর তাই আজকেও কোনো ব্যতিক্রম হয়নি, আমরা চলে এসেছি। আর আজ আমরা যেমনটা বললাম ভূগোল পড়বো, আর অবশ্যই স্যার তো রয়েছেন আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন স্যার রণজিৎ গড়াং, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 18 বাংলায়। তবে আপনি আছেন আর আমি কথা বলে কেন খামোখা সময় নষ্ট করব? তাহলে আমাদের পড়াশোনা ক্লাস শুরু করা যায়। আমাদের এই যে চ্যাপ্টারটা আজকে বাছা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটের প্রাকৃতিক ভূগোলের একেবারে প্রথম অংশ। এখন প্রথম অংশে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস প্রথমে এটা আছে, তারপরে আবহাওয়া জলবায়ুর উপাদানের মধ্যে উষ্ণতা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, সেইটাকে আজকে আলোচনার মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, সেই হিসেবে তাহলে আমরা প্রথম আসছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়বো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। স্যার বুঝিয়ে দেবে, তোমরা কিন্তু খাতা পেন পেন্সিল নিয়ে একেবারে তৈরি থাকো। তাহলে প্রথম আমরা শুরু করছি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই যে অংশটা সেকেন্ড ইউনিটের একদম প্রথম চ্যাপ্টার আছে, তা এইখানে আমাদের প্রথম জানতে চাই বায়ুমণ্ডল কি। একটু বলে রাখি যে সূর্যের মধ্যে যে কটা গ্রহ আছে সেই গ্রহর মধ্যে আমরা এখনো পর্যন্ত যা তথ্য পেয়েছি তাতে করে আমরা জানি যে পৃথিবীতে প্রাণ একমাত্র গ্রহগুলোর মধ্যে পৃথিবীতে প্রাণ আছে। সেই প্রাণ যে আছে তার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বায়ুমণ্ডল আছে বলে। বাকি গ্রহগুলোর সাথে পৃথিবীর তফাৎটা এই জায়গায়। তাহলে আমি প্রথম জানতে হচ্ছে বায়ুমণ্ডলটা কি। আসলে এইটা তো আমাদের পৃথিবী, ধরে নিচ্ছি আমরা একটা পৃথিবী। পৃথিবীর বাইরে প্রায় 10,000 কিলোমিটার একটা অংশ আছে। তাহলে এখান থেকে 10,000 কিলোমিটার, যেটা পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে এবং অভিকর্ষ বলের কারণে পৃথিবীর সাথে এটা লেগে আছে, এই অংশটাই হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে এই বায়ুমণ্ডল যে অংশটা, এটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে গুরুত্বটা আমাকে ফার্স্ট জানতে হবে। তাহলে বায়ুমণ্ডলের গুরুত্বটা কি, আমরা গুরুত্বে আসি। প্রথম গুরুত্বটাই হচ্ছে যে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের স্পন্দন কিন্তু হতো না, নাম্বার ওয়ান। তাহলে প্রাণের স্পন্দন এসছে বায়ুমণ্ডল আছে বলেই, অর্থাৎ পৃথিবীতে প্রাণের আবির্ভাব তারপর বিবর্তনের মাধ্যমে আজকে আমরা এসছি, সেটা কিন্তু বায়ুমণ্ডলটা আছে বলেই, যেটা বাকি গ্রহগুলোতে নেই। নাম্বার টু হচ্ছে জলচক্র। কারণ জলচক্রের তো অনেকগুলো পার্ট, সে অনেকগুলো পার্টের মধ্যে একটা অংশ কিন্তু বায়ুমণ্ডলে ঘটছে, অর্থাৎ ঘনীভবন, অধঃক্ষেপণ, এই প্রক্রিয়াগুলো সবই কিন্তু বায়ুমণ্ডলে ঘটছে। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বায়ুমণ্ডল আছে বলেই। তাহলে এগুলো হচ্ছে আমাদের গুরুত্ব বায়ুমণ্ডলের। তাহলে এই বায়ুমণ্ডলের গুরুত্বগুলো যদি ওরা একটুখানি ভালো করে জেনে নিতে পারে তাহলে পরিষ্কার হবে। কিন্তু ওদের যেটা মাথায় রাখতে হবে, বায়ুমণ্ডলের আপার লিমিটটা কত, এটা 10,000 কিলোমিটার। তো একটা প্রশ্ন আসে, বায়ুমণ্ডল কাকে বলে? তাই পৃথিবীর ওপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ, যে অংশটা বায়ুমণ্ডলের সাথে লেগে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত হচ্ছে, তাই হলো বায়ুমণ্ডল। এর পরিষ্কার হয়েছে এটা, এটুকু অংশ। এবার নেক্সট যে অংশটা আসছি, যে বায়ুমণ্ডল তাহলে উপাদানগুলো কি কি, এই উপাদানগুলো আমাদের একটু রাখতে হবে। আমি পুরোটা মুছে দিলাম, মুছে দিয়ে এবারে তাহলে আমি লিখছি উপাদান। মোট 3টে উপাদান আছে। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান। তোমরা যারা টিভির সামনে আছো এই পয়েন্টগুলো একটু মাথায় রাখো, পারলে একটু নোট করে রাখো। সব বইতে এগুলো আছে, একটু ভালো করে নোট করে রাখলে তোমরা কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারবে, বিষয়টা সহজ সরল হয়ে যাবে। গ্যাসীয় উপাদান, ধূলিকণা আর জলীয় বাষ্প, এই 3টে হচ্ছে উপাদান। এই 3টে উপাদানই তোমাদের মাথায় রাখতে হবে। এই গ্যাসীয় উপাদানের মধ্যে তোমরা সবাই জানো নাইট্রোজেন, অক্সিজেন, এই দুটো গ্যাসই তো বায়ুমণ্ডলের প্রায় 99.9% আছে। তার বাইরে কার্বন ডাইঅক্সাইড, ক্রিপ্টন, নিয়ন, হিলিয়াম, জেনান, আর্গন, এই গ্যাসগুলো আছে। ক্লিয়ার? এই একটা গেল। তাহলে এর মধ্যে দুটো জিনিস মাথায় রেখো, যে বায়ুমণ্ডলে সবচেয়ে দুটো গ্যাস, কোন দুটো গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে? একে নাইট্রোজেন, দুই অক্সিজেন। আবার এর মধ্যে কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে, জেনান, ক্রিপ্টন,
এটুকু একটা মনে রেখো তোমরা। এবার আসছি আমরা ধূলিকণা। এটা বলি এই ধূলিকণাকেই আমরা বলি অ্যারোজল, অর্থাৎ বায়ুমণ্ডলে অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা ভেসে বেড়াচ্ছে, এটাকে বলি অ্যারোজল। এগুলোর উৎস কি? উৎস কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেই সবটা, অর্থাৎ ভূপৃষ্ঠের ধূলিকণা বায়ুপ্রবাহের মধ্যে বায়ুমণ্ডলে মিশছে, এই একটা। আগ্নেয়গিরির মাধ্যমে ছাইকণা, সেটা বায়ুমণ্ডলে মিশছে, এই একটা অংশ। সমুদ্রে জল যখন বাষ্পীভূত হয় সেই লবণকণা। তাই উৎসগুলো, এই উৎসের সাথে এই ধূলিকণার গুরুত্বটা কি, বায়ুমণ্ডলের গুরুত্বটা কি, এই গুরুত্বটা যদি আমরা ভালো করে একটু মাথায় রাখি তাহলে বুঝবো। 1 নম্বর গুরুত্ব হচ্ছে ধূলিকণা না থাকলে জলীয়বাষ্পই থাকতো না, কারণ ধূলিকণাকে আশ্রয় করেই জলীয়বাষ্প ঘুরে বেড়ায়। যে জন্য ইংরেজিতে এটাকে বলে আরেক ভাষায় হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, অর্থাৎ একে আশ্রয় করেই জলীয়বাষ্প বাতাসে ভেসে বেড়ায়। 1 নম্বর। 2 নম্বর, এই ধূলিকণা বায়ুমণ্ডলের বিকিরিত রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলকে গরম করছে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা তাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই ধূলিকণাগুলো। নাম্বার 2। নাম্বার 3, এগুলো এই যে প্রথম দুটো পয়েন্ট আমি বললাম এগুলো আবহাওয়া জলবায়ুগত। এর বাইরে নাম্বার 3, উষা গোধূলি হতো না যদি বায়ুমণ্ডলে ধূলিকণা না থাকতো। তাহলে 3টে পয়েন্ট একটু মাথায় রেখো তোমরা। তাহলে 3টে পয়েন্টের অর্থাৎ ধূলিকণার উৎসটা কি, গুরুত্ব কি, বা অ্যারোজল কাকে বলে, বা ধূলিকণা বিষয়টা কি, এটা পরিষ্কার হলো। নেক্সট হলো জলীয় বাষ্প, আরেকটা উপাদান। এটা বায়ুমণ্ডলে 0 থেকে 4% মধ্যে জলীয় বাষ্প আছে, এটা বাড়ে কমে। অর্থাৎ বর্ষাকালে হলে জলীয় বাষ্প বা গ্রীষ্মকালে জলীয় বাষ্প বাড়ে, বায়ুতে আর্দ্রতা বাড়ে, আর শীতকাল বা অন্য সময় শুষ্ক হয়। তাহলে এটা জলীয় বাষ্প, এর একটা গুরুত্বপূর্ণ উপাদান। এর ইম্পর্টেন্সটা কোথায়? জলীয় বাষ্প বাতাসে না থাকলে ঘনীভবনের প্রক্রিয়া, এই ঘনীভবনের প্রক্রিয়াটা ঘটতো না। অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত, এই যে ঘটনাগুলো, শিশির, কুয়াশা, তুহিন, এই জলীয় বাষ্প না থাকলে ঘটতো না। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, গ্রীষ্মকালে বা বর্ষাকালে প্রায় দেখবে টিভিতে যখন এই গরম পড়ে যায় না, তখন একটা টিভি নিউজ হয়। সেই টিভি নিউজে দেখবে যারা আমাদের আবহাওয়া দপ্তরের মানুষজন বক্তব্য রাখেন, সেখানে একটা শব্দ তোমরা অনেকেই টিভিতে শুনেছো, অস্বস্তি সূচক মাত্রা। আসলে বিষয়টা কি একটুখানি বুঝিয়ে দিই। 35°C টেম্পারেচার, এই 35°C টেম্পারেচারে বাতাসে যখন জলীয়বাষ্প নেই তখন এক ধরনের আমাদের ফিলিংস, কিন্তু বাতাসে প্রচুর জলীয়বাষ্প আছে তখন তার পিছনে একটা ভ্যাপসা ভ্যাপসা গরম লাগে। ভ্যাপসা গরমটা মানে হচ্ছে প্রচুর ঘাম হচ্ছে, ফ্যান চালালেও ঘামটা শুকোচ্ছে না, অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। সেখান থেকে একটা মাত্রা, এটা কিন্তু বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতি কতটা তার উপরই নির্ভর করে। যার জন্য দেখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে টেম্পারেচার হয়তো 35, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক সেই 35 টেম্পারেচার মরুভূমিতে টেম্পারেচার সেম, কিন্তু বাতাসে জলীয়বাষ্প নেই বলে অতটা কষ্টকর নয়। তাহলে এই অস্বস্তি সূচক মাত্রাটা ঠিক হলো। তাহলে মোটামুটিভাবে বায়ুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানগুলো ছোট 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 করে তোমরা বিষয়টা বুঝতে পারলে। এর মধ্যে ধূলিকণা, জলীয়বাষ্প, এই দুটো একটু আলাদা করে তোমরা পড়ে রাখবে। কখনো কখনো ধূলিকণা, অ্যারোজল কি, জলীয়বাষ্পের গুরুত্ব কি, 2 বা 3 নম্বরের প্রশ্নগুলো একটু একটু করে আসে। তাহলে উপাদানটা পরিষ্কার হলো। এবার আসি আমরা মূল যে আমাদের অংশ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে স্তর বিন্যাস বিষয়টা কি এবার একটু বলে রাখি। আসলে ভূপৃষ্ঠ থেকে তো 10,000 কিলোমিটার, পুরোটা তো 10,000 কিলোমিটার অংশ। এই যে 10,000 কিলোমিটার বিভিন্ন স্তরে বিভক্ত। আসলে আমরা সবাই জানি উপরটা তো ফাঁকা, স্তরে এবার বিভক্ত কি করে? আসলে স্তরে বিভক্ত এটা করা হয়েছে দুটো অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে, উপাদান, আর একটা হচ্ছে উষ্ণতার উপর ভিত্তি করে। তাহলে উপাদানটা কি? একটু আগে বলেছিলাম মেন 3টে উপাদান, গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয়বাষ্প, আর গ্যাসের অনেকগুলো গ্যাসীয় উপাদান, গ্যাস ওখানে আছে। এই উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মোট 2টো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার অ্যান্ড হেটেরোস্ফিয়ার, এই দুটো শব্দ একটু মাথায় রেখো। এইবার এই হোমোস্ফিয়ার সেটা কি
না বায়ুমণ্ডল, এটা যদি আমরা ধরি বায়ুমণ্ডল আমাদের পৃথিবীপৃষ্ঠ যদি ধরে রাখি, এখান থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত অংশ, এই যে অংশটা, এখানে বায়ুমণ্ডলের উপাদানগুলো, এই যে উপাদানগুলো একটু আগে বললাম, সেই উপাদানগুলো তাদের প্রপোর্শনটা কোথায় কতটা আছে মোটামুটি সেম, যার জন্য এটা হচ্ছে হোমোস্ফিয়ার। এর ওপরে প্রায় 10,000, 88 থেকে 10,000, এই অংশটা হেটেরোস্ফিয়ার কি আসলে এক একটা জায়গায় এক একটা গ্যাসের সমন্বয়, যে কারণেই এটার নাম হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ার অংশ যেটা, এটা আবার 4টি উপস্তরে বিভক্ত। প্রথম অংশটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, তাহলে এটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, আর এটা হচ্ছে হাইড্রোজেন স্তর। তাহলে এই যে 4টি অংশ, এই 4টি অংশকে একটু মাথায় রাখতে বলছি সবাইকে। অর্থাৎ হেটেরোস্ফিয়ারের সবচেয়ে নিচে হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, আর সবচেয়ে ওপরে হচ্ছে হাইড্রোজেন স্তর। এইটাও মাঝে মাঝে প্রশ্নে আসে, তাই এইটা 1 নম্বরের কারণে ওদের একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ হেটেরোস্ফিয়ারের সবচেয়ে উঁচু অংশটার নাম কি, আর হেটেরোস্ফিয়ারের সবচেয়ে নিচু অংশটার নাম কি। এবার এই হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, এই দুটো যদি আমরা এই বাউন্ডারিটা করি, এই যে বাউন্ডারিটা আমরা করলাম দুটোর মিলন অঞ্চল, এটার নামই হচ্ছে টার্বোপজ। টার্বোপজ, এই টার্মটা একটু সবাই মনে রেখো, টার্বোপজ। ক্লিয়ার? তাহলে উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের দুটো ভাগ। এইবার আমরা আসছি উষ্ণতার উপর ভিত্তি করে। আসলে ভূপৃষ্ঠ থেকে, এই যদি আমরা ভূপৃষ্ঠ ধরি এই অংশটা, তাহলে এখান থেকে আমরা মোটামুটি, আমরা যেখানটা বাস করি এই নিচু অংশটা, এখানে যত উপরে যাব উষ্ণতা কমবে, যে কারণেই দার্জিলিং আমাদের থেকে ঠান্ডা, কিংবা আরও উপরে গেলে আরও ঠান্ডা, এটা একটা জায়গা পর্যন্ত। কিন্তু আসলে যদি আমরা ধরি বায়ুমণ্ডলের বিস্তৃত 10,000, তাহলে কোথাও উষ্ণতা কমে আবার বাড়ে, আবার কমে আবার বাড়ে। এটা ঘটছে কিন্তু উপাদানের তারতম্যের কারণেই। কিন্তু উষ্ণতার এই যে কমা বাড়া, তার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে মোট 6টা স্তরে ভাগ করা হয়েছে। সেই 6টা স্তরটা একটু আমি একে একে বোঝাই, তাহলে ওদের ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। আমি একটা লাইন টানছি, এটাকে ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ। স্যার আমরা ব্রেকের পর বরঞ্চ আরো এটা ডিটেইলসে সেটা সবচেয়ে ভালো হবে। তাহলে এই অংশটা আমরা চলে যাব, এইটা কমপ্লিট করলাম, এরপরই আমরা স্তরগুলো আস্তে 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 বলতে থাকবো। তাহলে আমরা ব্রেকের পর স্তর বিন্যাসটা বেশি ভালো করে বুঝবো। স্যার তো আছেনই, তোমরাও আছো। ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকো। ব্রেকের পর ফিরলাম কোচিং ক্লাসে। এবার স্তর বিন্যাস নিয়ে আরো ডিটেইলসে স্যার আমাদেরকে বোঝাবে। স্যার তাহলে এতক্ষণ আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো বলেছি ব্রেকের আগে। রাইট। আচ্ছা, এবার উষ্ণতার উপর স্তর বিন্যাস, আমি ছবিটা একটু এঁকে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথম আসছে, অ্যাকচুয়ালি আমি একটু আগে বললাম যত উপরে যাব ততই কোনো জায়গায় উষ্ণতা কমে, কোনো জায়গায় উষ্ণতা বাড়ে। তাহলে প্রথম যে স্তরটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার যে অংশটা, এটা মোটামুটিভাবে নিরক্ষীয় অঞ্চল 18 কিলোমিটার, মেরুতে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই যে অংশটা। এবং এখানে বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার অংশ, এই যে জায়গাটা, এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। প্রথম পয়েন্টটাই হচ্ছে ইম্পর্টেন্সে, যে এই স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার এই হারে কমে। এটা কি বলে, ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের বিধি। এই টার্মটা তোমরা ভীষণ মনে রাখবে, ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের বিধি। 1 নম্বর গেল। 2 নম্বর, যে আবহাওয়া জলবায়ু যা কিছু ঘটনা সব এই অংশটায় ঘটছে, অর্থাৎ ঘনীভবন, ঝড়, বৃষ্টি, যা কিছু, অর্থাৎ বায়ুমণ্ডলের একমাত্র স্তর যা সবসময় অশান্ত, যে জন্য এর আর একটা নাম ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলে? ট্রপোস্ফিয়ার। আবার ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন, এটাও একটা প্রশ্ন, সেটা একটু তোমরা মাথায় রেখো, সুন্দর করে তৈরি করে ফেলো এটাকে। নেক্সট, এই স্তরে যত উপরে যাব ততই বায়ুর বাধা কম। আমরা যখন গ্রাউন্ড চত্বরে আছি, পাহাড় পর্বত আছে, বাড়িঘর আছে, বাধা বেশি। যত উপরে যাব বায়ুর গতিবেগ বেশি, তত উচ্চতা বাড়লে বায়ুর গতিবেগ বাড়ে। নাম্বার 4, যত উচ্চতা বাড়বে তত বায়ুচাপ কমবে।
এই 4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মাথায় রেখো। কখনো কখনো 3 নম্বরের প্রশ্ন দেয় যে ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য লেখো বা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো লেখো। এটুকু পরিষ্কার হলো? এই ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে এই অংশটার নামকে বলে ট্রপোপজ। অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি যে পৃথিবীর গড় তাপমাত্রা এখান থেকে মোটামুটিভাবে আমরা হচ্ছে 15 বা 20 কাছাকাছি, এই করতে করতে আমি লাইনটা টানি, লাইনটা টেনে প্রায় এইখানে চলে আসবে উষ্ণতা কমে। এরপরে এই উষ্ণতা রেখা ভাবি এটাকে, এরপরে এটা স্ট্রেট যাবে কেন? অর্থাৎ এইখানে যে উষ্ণতা শেষ হলো সেটা এখানে থেকে যাবে। পজ মানে থেমে যাওয়া, উষ্ণতা কমে যাচ্ছে বলে। এটা ট্রপোপজ। আর ট্রপোপজের আরেকটা বৈশিষ্ট্য তোমরা মাথায় রেখো, শব্দটা আগেই তোমরা শুনে ফেলেছো, এই ট্রপোপজ অংশেই জেট বায়ু বয়ে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে। এই ট্রপোপজ শেষ হলো, তারপরের যে অংশটা সেই অংশটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আবার উচ্চতা বাড়বে ততই উষ্ণতা কমবে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা হয়ে যাচ্ছে প্রায় 0 থেকে 4 কাছে। এইখানে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার অংশ, এই জায়গাটা, এটা যেমন ক্ষুব্ধ মণ্ডল, এটা শান্ত মণ্ডল। অর্থাৎ আবহাওয়া জলবায়ুর কোনো ঘটনা এখানে ঘটে না, বায়ুপ্রবাহ এই চক্র নেই, ফলে সবসময় এটা শান্ত, তাই এটার নাম শান্তমণ্ডল। আর শান্তমণ্ডল বলেই জেট প্লেন যাতায়াত করে। তোমরা যারা গ্রামে থাকো বা শহরে থাকো, বিকেলবেলা দেখবে অনেক সময় ওপরে আকাশের মধ্যে দিয়ে, আমরা ছোটবেলায় বলতাম একটা রকেট গেছে, ফলে একটা ধোঁয়ার লেয়ার পড়ে থাকতো। আসলে ধোঁয়ার লেয়ারটা ওখানে পড়ে থাকতো, ফলে ওই স্তরে মিলিয়ে যায়। কিন্তু পড়ে থাকে কেন? কারণ কোনো বায়ুপ্রবাহ নেই, তো মিশতে পারছে না, তাই এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এটুকু হয়ে গেল। নেক্সট আমরা আসছি এর পরের যে অংশ, মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, এবার হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে আবার উচ্চতা বাড়ার সাথে সাথে আবার উষ্ণতা কমে, এবং এই যে অংশটা তোকে বলে দিই, তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই যে সীমারেখা, এটা হলো স্ট্র্যাটোপজ। পজ মানে থেমে যাওয়া, অর্থাৎ উষ্ণতা এই জায়গায় এসে থেমে গেল, অর্থাৎ বাড়ছে না কমছে না, একই রকম আগের মতোই থাকছে। এরপরে আবার উষ্ণতা কমবে, এটা হচ্ছে মেসোপজ। এই মেসোপজের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো যে বহির অঞ্চল থেকে যত উল্কা আসে এই স্তরেই পুড়ে ছাই হয়। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কোন প্রশ্নই দেয় কোন স্তরে মেসোস্ফিয়ার পুড়ে ছাই হয়, বা এমসিকিউ অপশনে এটা দিয়ে দেয়। তাহলে এই অপশনটা তোমরা একটু মাথায় রাখো, মেসোস্ফিয়ার অংশ। আমি ছোট ছোট করে বিষয়টা বলে দিই। নেক্সট আমরা আসছি মেসোস্ফিয়ারের অংশ ওপরে থার্মোস্ফিয়ার, এই যে অংশটা, এটাকে থার্মোস্ফিয়ার। আর এই একই অংশ, এই অপর অংশটাকে বলে আয়োনোস্ফিয়ার। এখানে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়ে এইভাবে। ওই জন্য আমি দেখাতে পারবো না, কারণ উষ্ণতা একদম আপার অংশে গিয়ে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এই 1200 ডিগ্রি সেলসিয়াস স্কেলের মধ্যে আমরা দেখাতে পাচ্ছি না, তাই আমি ডট দিয়ে দেখালাম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে। আর এই স্তরের বেশ অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 1 নম্বর তো বলেই দিলাম, উচ্চতা বাড়লে উষ্ণতা দ্রুত হারে বাড়ে। 2 নম্বর, অরোরা বা মেরুপ্রভা, যেটা ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, এই স্তরেই দেখা যায়। নেক্সট, বেতার তরঙ্গ এই স্তর থেকেই প্রতিফলিত হয়। সূর্যের ক্ষতিকারক অন্যান্য রশ্মি এই স্তরেই শোষিত হয়। এই প্রসঙ্গে এই পয়েন্টগুলো থেকে তোমাদের মাথায় থাকলো, এই স্তরের গুরুত্বটা কি। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আমি স্ট্র্যাটোস্ফিয়ারের অংশে এসে, এই যে জায়গাটা, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে পৃথিবীর বিখ্যাত সেই জায়গা, ওজোন স্তর। অর্থাৎ ওজোন গ্যাসের ঘনত্ব এখানে বেশি। আর ওজোন স্তরকে আমরা প্রাকৃতিক সৌরপর্দা বলি, পরের অংশে একটুখানি আমি আলোচনা করে দেবো। এই অংশটাই ওজোন গ্যাসের ঘনত্ব বেশি, তাই স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশ আলাদা করে আমরা এখন নাম দিয়েছি ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। তাহলে এটুকু পরিষ্কার হলো। আর অনেক সময় প্রশ্ন দেয়, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে কেন? সেখানে কিন্তু এই ওজোন স্তর আসে, সূর্য থেকে আগত শক্তিকে এখানে শোষিত হচ্ছে, বিশেষ করে অতিবেগুনি রশ্মি, ফলে উষ্ণতা ধীরে 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 বাড়ছে এখানে। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, 4টে আমরা পেয়ে গেলাম। এর পরের অংশটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানেও কিন্তু আবার উষ্ণতাই বাড়ছে। এখানে যেখানে 1200 ডিগ্রি সেলসিয়াস, সেটা এখানে হয়ে যাচ্ছে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। এরপরে যে অংশটা,
সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে মোটামুটি ভাবে আমরা 6টা স্তর পেলাম: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এটা পরিষ্কার হয়েছে মোটামুটি ভাবে। তোমরা যেটুকু ভালো করে করবে এখান থেকে, যে এবার একটু প্রশ্নের ধরনে আসি, বিষয়টা তো বুঝতে পারলে? প্রশ্নের ধরনে আসি। অনেক সময় এরকম হয় যে বায়ুমণ্ডল উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম লিখো, যে কোনো একটির ব্যাখ্যা দাও। তাহলে তোমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আমি বলবো এই 4টের মধ্যেই ব্যাখ্যাটা রেখো, তাহলে সুবিধা হবে। এই একটা কখনো এরকম দেয় বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ব্যাখ্যা দাও। নিম্ন স্তরের মানে এই যে আগে আমি বললাম হোমোস্ফিয়ার, আসলে এই 3টে স্তর নিয়েই হোমোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টে স্তর নিয়ে হোমোস্ফিয়ার। আর এই 3টে স্তর হচ্ছে বায়ুমণ্ডলের নিম্ন স্তর। এই 3টের ব্যাখ্যা দিতে পারো। অনেক সময় প্রশ্ন দেয় টোটালটা দিয়ে বললো 2টো স্তরের ব্যাখ্যা দাও, এটা হতে পারে। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এটার পার্থক্য আসে মাঝে মাঝে, এই পার্থক্যটা তোমাদের সহজ হয়ে গেল। দুটো টেবিল করে পার্থক্যটা এইভাবে লিখবে। আমি বলে দিচ্ছি, আমি আর দেখাচ্ছি না, যে এর উচ্চতা কত পর্যন্ত, এখানে উচ্চতা কত পর্যন্ত। এটা উচ্চতা বাড়লে উষ্ণতা ট্রপোস্ফিয়ারে কমে, এখানে বাড়ে। এটা ক্ষুব্ধ মণ্ডল, এটা শান্তমণ্ডল। 3টে পয়েন্ট হয়ে গেল, বাকি পয়েন্টগুলোর সাথে অ্যাড করো, তাহলে হবে। এখানে বায়ুপ্রবাহ উচ্চতা বাড়লে, যত উচ্চতা বাড়বে বায়ুপ্রবাহের বেগ বাড়ে, এখানে বায়ুপ্রবাহই নেই। এই পয়েন্টগুলো দিয়ে পার্থক্যটা তোমরা করে নিতে পারবে। তাহলে মোটামুটিভাবে একটা ধারণা তোমাদের কিন্তু তৈরি হয়ে গেল, যে ধারণা দিয়ে বায়ুমণ্ডলের স্তরগুলো কি কি, এটুকু পরিষ্কার হয়েছে। এবার তোমরা বাড়িতে বসে বইটা নিয়ে বসো, দেখবে আমি যে কথাগুলো বললাম সেগুলো বইতে আছে, সেগুলোকে একটু সুন্দর সুন্দর করে বা খাতায় পাশে রেখে বুঝে নাও, তাহলে বিষয়টা বুঝতে অত্যন্ত সুবিধা হয়ে যাবে। এবং টার্মগুলো ভালো করে একটু মনে রেখো। এই টার্মগুলোর মধ্যে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে। এটার সাথে সাথে আমি যেটা বললাম, ট্রপোপজ মনে রাখবে, স্ট্র্যাটোপজ, মেসোপজ। এই যে পজ মানে থেমে যাও, এই পজগুলো 1 নম্বর প্রশ্নে আসে। অর্থাৎ এই দুটো স্তরের মাঝের অংশটার নাম কি, এই দুটো স্তরের মাঝের অংশটার নাম কি। কিংবা এরকম প্রশ্ন আসে 1 নম্বরে, যে কোন স্তর থেকে রেডিও তরঙ্গ বা বেতা তরঙ্গ ফিরে আসে, কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা দিয়ে তোমরা কিন্তু পুরোটা কভার করতে পারবে। ঠিক। এবার আমি নেক্সট যে অংশটা, এই অংশের মধ্যেই আছে, তোমরা টেক্সট বইটা খুলে দেখবে, সেখানে কিন্তু ওজোন স্তর বলে একটা আলাদা করে অংশ আছে। স্যার আমরা এই পরবর্তী অংশে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর তোমাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। স্যার তো আছে উত্তর দেওয়ার জন্য। ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 66202325, 66202326, এই দুটি ফোন নম্বর খুলে দিয়েছি আমরা, তোমরা আমাদেরকে ফোন করো। অবশ্যই আজকে যেই টপিক নিয়ে আমরা পড়ছি সেই টপিক রিলেটেড প্রশ্নের উত্তর স্যার দেবেন। ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকো। বিরতির পর ফিরলাম। ভূগোল নিয়ে আজকে আমাদের কোচিং ক্লাস চলছে, আর এখন আমরা ওজোন স্তর পড়বো, পাশাপাশি বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে পড়বো। স্যার তাহলে ওজোন স্তর নিয়ে একটু জেনে নেওয়া যাক। তোমরা সকলে মন দিয়ে শুনছো তো? যে ট্রপোস্ফিয়ার, তার উপরে ট্রপোপজ, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। ওই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে যে অংশটা, সেখানটায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। আসলে বায়ুমণ্ডলের সব জায়গাতেই ওজোন আছে, ওজোন গ্যাস আছে, কিন্তু ওই জায়গাটায় ঘনত্ব সবচেয়ে বেশি। সেই জন্য আলাদা করে বিজ্ঞানের ওটার নাম দিচ্ছেন ওজোন স্তর। কারণ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কেন এইটা আবার ছোট্ট করে পরের প্রশ্নতেও আসে তোমাদের, যে ওজোন স্তরের গুরুত্ব কি। আসলে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই স্তরেই শোষিত হয়, তাই এটাকে নাম দিয়েছে প্রাকৃতিক সৌর পর্দা। মানে সূর্যের যা কিছু খারাপ তার একটা অংশ এখানে শোষিত হয়, সেই জন্য প্রাকৃতিক সৌর পর্দা। এবং বিজ্ঞানীরা তাই বলছেন যে উইদাউট ওজোন লেয়ার, বায়োলজিক্যাল ফার্নেস মানে আমাদের পৃথিবীটা, এটা ব্লাস্ট ফার্নেস হয়ে যেত যদি ওজোন লেয়ার থাকতো। তাহলে ওজোন লেয়ার তো আছে, ঠিক আছে, এর গুরুত্বটা আজকাল আমরা এত ভাবছি কেন ওজোন লেয়ার নিয়ে, তার কারণ ওজোন লেয়ারের ক্ষতি হয়ে যাচ্ছে। আর ক্ষতিটা আসলে আগে ওজোন লেয়ার ভাঙছিল, O3 ভেঙে O2 প্লাস O, এই ঘটনাটাই ভাঙা গড়াটা একই সাথে চলছে, ফলে ক্ষতি হচ্ছিল না। যত দিন গেছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী আমরা মানুষ, আমাদের অবিবেচনা কাজেই সবচেয়ে ঘটনা ঘটেছে, ওজোন লেয়ার আস্তে আস্তে ধ্বংস হয়েছে। এই ওজোন লেয়ার আস্তে আস্তে ধ্বংস হওয়ার কারণেই আমরা কিন্তু ক্ষতির মুখে হচ্ছে। ধ্বংস হওয়ার কারণটা কি? কয়েকটা গ্যাস। এই গ্যাসগুলোর নাম একটু তোমরা মনে রেখো, CFCs, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, CH4, হ্যালোন আর নাইট্রাস অক্সাইড। এই 4টে নাম কিন্তু মনে রেখো।
এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিএফসি। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বনস। একটা প্রশ্ন দেয় যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ওজন ধ্বংসকারী গ্যাস কোনটা, এটা। আর মিথেন, এটা আরেকটা প্রশ্ন দেয় যে এর উৎসটা, জলাভূমি, ধান জমি, এগুলো থেকে মিথেন গ্যাস আসে। হ্যালোনের উৎস বিভিন্ন ধরনের ডিওড্রেন্ট বা এইগুলো। আর নাইট্রাস অক্সাইড, বিশেষ করে আপার লেভেলে যে প্লেনগুলো চলে সেখান থেকে নাইট্রাস অক্সাইড আসে। এবং সবগুলোই কিন্তু আমাদের ওজন ক্ষতি করছে। আর ওজন স্তরটা ক্ষতি করে ওজন স্তর পাতলা হচ্ছে, ফলে অতিবেগুনি রশ্মি ঢুকে পড়ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আরও অন্যান্য পরিবর্তন হচ্ছে। তাহলে এইখান থেকে তোমরা একটু মনে রেখো যে ওজন, প্রাকৃতিক সৌরপর্দ ওজন স্তরকে কেন বলা হয়। নেক্সট, ওজন ধ্বংসকারী গ্যাসগুলোর নাম, তার মধ্যে অবশ্যই প্রথম দুটোর উৎসটা মনে রেখো। আর এই ওজন স্তর ধ্বংস হলে তার ফলটা কি হবে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা অংশ হলো ওজন স্তর ধ্বংস। পৃথিবীর বায়োলজিক্যাল কিছু পরিবর্তন আসছে, মানুষের ওপরে, ত্বকের ওপর ক্যান্সার, এগুলো বাড়ছে আস্তে আস্তে। এই প্রভাবটা একটু মনে রেখো, সব ছোট ছোট করে। এবং সবচেয়ে শেষে যেটা মনে রেখো যে ওজন হোল বা ওজন গহ্বর, এই ওজন হোল বা ওজন গহ্বর তৈরি হচ্ছে অ্যান্টার্কটিকাতে। এই যে গহ্বরটা ক্রমশ বাড়ছে। আবার যদি আমরা সারা বছরের মধ্যে ভাবি, গ্রীষ্মকালে থেকে শীতকালে বড় হয়। তাহলে ওজন গহ্বর তৈরি হলো কেন? উত্তর মেরুতে কিন্তু নেই, দক্ষিণ মেরুতে একমাত্র আছে। তার কারণটা একটু ছোট্ট করে ওদের বলে দিই যে দক্ষিণ মেরুতে যে ওজন গহ্বর যেটা আছে, সেই ওজন গহ্বরে শীতকাল যখন পড়ে, দক্ষিণ মেরুতে শীতকাল মানে মে মাস শুরু, তখন পশ্চিমা বায়ু একটা এয়ার ভর্টেক্স তৈরি করে, এরকম একটা এয়ার ভর্টেক্স। ফলে এই যে এয়ার ভর্টেক্স, ঘূর্ণন বায়ু, ভেতরে টেম্পারেচার দ্রুত হারে কমে। ফলে এখানে তখন টেম্পারেচার প্রায় -78°C। এই টেম্পারেচারটা যদি কমে, তাহলে এখানে একটা মেঘ তৈরি হয়, যে মেঘটার নাম হচ্ছে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। অনেককে সংক্ষেপে পিএসসি বলে, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। এই মেঘ তৈরি হলেই কিন্তু ওজন লেয়ার ধ্বংস হবে। আচ্ছা, উত্তর মেরুতে টেম্পারেচার এই পর্যন্ত নামে না, ওই কন্ডিশনটা ওখানে নেই, ফলে ওখানে ওজন হোল তৈরি হয়নি। আচ্ছা স্যার, আমাদের একজন ফোন করেছে, কলার রয়েছে, নিয়ে একটু পড়ুয়ার ফোন। স্বপ্নজিৎ রায়, রায়গঞ্জ থেকে। হ্যাঁ স্বপ্নজিৎ, তোমার প্রশ্ন বলো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ বলো, তোমার প্রশ্ন বলো, শোনা যাচ্ছে। উল্কাপিণ্ডগুলি মেসোস্ফিয়ারে পুরো পুড়ে ছাই হয়ে যায়, কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, শুনতে থাকো। আচ্ছা, মেসোস্ফিয়ারে যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে, যেটা একমাত্র অন্য স্তরে নেই, সেইগুলো ওজন ওখানে যখন ঢোকে উল্কাপিণ্ড, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ওটা পুড়ে ছাই হচ্ছে, যে কারণে এটা পুড়ে ছাই হয়। তাহলে এবার তাহলে আমরা উষ্ণতায় যাব কি? তাহলে এই অংশটা আমাদের কমপ্লিট হলো। এইগুলো ছোট ছোট করে একটু মাথায় রেখো। নেক্সট, এবার আসছি উষ্ণতা, এর ঠিক পরের অংশ, বায়ুমণ্ডলের উষ্ণতা। মানে আবহাওয়া জলবায়ু যে কটা উপাদান, প্রথমত সিলেবাসে আছে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে উষ্ণতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আবহাওয়া জলবায়ু যে কটা উপাদান, তার মধ্যে উষ্ণতা। ঠিক, উষ্ণতা নিয়ে আমরা পড়বো। একটা কল নিয়ে নিই, কাটোয়া থেকে অমৃতা মল্লিক। অমৃতা, তোমার প্রশ্ন বলো। হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে নৈশদ্যুতি মেঘ আর মৌক্তিক মেঘের পার্থক্য। আচ্ছা আচ্ছা, শুনতে থাকো। নৈশদ্যুতি মেঘ বা নক্টিলুসেন্ট ক্লাউড, আর মৌক্তিক মেঘ হচ্ছে পার্ল ক্লাউড। নৈশদ্যুতি, আমি শব্দটা শুধু বলে দিই যে স্ট্র্যাটোস্ফিয়ার অংশ আর মেসোস্ফিয়ার অংশ, এই দুটো অংশে, স্ট্র্যাটোস্ফিয়ার অংশে নিচের জলীয় বাষ্প ওপরে ওঠে, কিছু ক্ষেত্রে নিচের চাপ ধাক্কা দিয়ে উপরে তুলে দেয়, ফলে ওখানে হালকা মেঘ তৈরি হয়, এটা হচ্ছে নৈশদ্যুতি মেঘ বা নক্টিলুসেন্ট ক্লাউড, স্ট্র্যাটোস্ফিয়ার অংশে। আর মেসোস্ফিয়ার অংশে কিছু কিছু মাদার অফ পার্ল বলে সেই মেঘ তৈরি হয়, এখান থেকেও জলীয় বাষ্প ওখানে ওঠে। এই মাদার অফ পার্ল বা নৈশদ্যুতি মেঘ, এই দুটোই যেটা করে সেটা হচ্ছে বৃষ্টি হয় না এখান থেকে। এত সূক্ষ্ম জলীয় বাষ্প থেকে জলকণা দিয়ে তৈরি, বৃষ্টি হয় না। কিন্তু এই অংশটা আর এইটা, এই ওপরের যে অংশটা আছে, যেটা হচ্ছে মাদার অফ পার্ল, সেটা আকাশে ভীষণভাবে রঙের বর্ণচ্ছটা ঘটায়। বিশেষ করে এইটা সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিক অঞ্চলে। অ্যান্টার্কটিকার শীতকালে আকাশের ওপর এই ধরনের সুন্দর মেঘ দেখা যায়। এটা হচ্ছে মাদার অফ পার্ল, আর এটা হচ্ছে নক্টিলুসেন্ট ক্লাউড। আচ্ছা, তাহলে এবার উষ্ণতা নিয়ে এবার উষ্ণতা আসছি। আসলে উষ্ণতা যখন পড়াবো, আসলে পৃথিবীর যা কিছু উষ্ণতা সবই তো উৎস সূর্য। সূর্য
যে এটা যদি আমি ধরে নিচ্ছি তার 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এলো। এবার 1 ভাগকে যদি আমরা এই যে আসছে পৃথিবীতে, এটাকে বলে ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। তাহলে সূর্য থেকে শক্তি আসছে, এই 100 ভাগটাকে যদি আমরা ধরে নিই তা 66% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে। এটা কি বলি? কার্যকরী সৌর বিকিরণ। 66% হলো। আর বাকি যে 34% থাকলো সেটা বিভিন্ন মাধ্যম দিয়ে আবার পৃথিবী থেকে বিকৃত হয়ে ফিরে যায়, এটাকে বলি অ্যালবেডো। এই দুটোর মাঝখানে পৃথিবীর উত্তাপের সমতা রক্ষা হচ্ছে। এইটা কার্যকরী সৌর বিকিরণ 66%, 34% পৃথিবীর অ্যালবেডো। এটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো। অনেক সময় প্রশ্ন দেয় অ্যালবেডো কাকে বলে বা অ্যালবেডো কি বা অ্যালবেডোর পার্সেন্টেজ কত। এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। এই যে বিষয়টা হলো যে উষ্ণতার মাধ্যমে, তার মানে যত আমরা পৃথিবীতে উষ্ণতা ক্রমশ আসছে তার কীভাবে কার্যকরী হচ্ছে এটা পরিষ্কার হলো। নেক্সট আমরা আসছি যে পৃথিবীর এই যে উষ্ণতা এলো 66%, সেটা তো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো। কিভাবে? তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এইটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। কোন কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? এই চারটে অংশ, মেন চারটে অংশ: বিকিরণ, পরিবহন, পরিচলন আর হচ্ছে অ্যাডভেকশন। এইগুলো ওই তো প্রত্যেকটা জিনিসই বইতে পেয়ে যাবে। এর মধ্যে থেকে কয়েকটা জিনিস আমি একটু ব্যাখ্যা করে দিই। বিশেষ করে বিকিরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। বিষয়টা কি? সূর্যের তাপ ভূপৃষ্ঠে পড়লো, ভূপৃষ্ঠ গরম হলো। প্রত্যেকটা ভূপৃষ্ঠে যে উপাদান তার কিন্তু গরম হওয়ার একটা লিমিট আছে, যাই গরমের লিমিট ক্রস করলো সে তাপ ছাড়বে। আচ্ছা, সূর্য থেকে যখন শক্তি আসলে ক্ষুদ্রতর তরঙ্গ, যেটা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো তাকে সংগ্রহ করতে পারে না, কিন্তু বিকিরিত শক্তি ধূলিকণা জলীয় তাকে সংগ্রহ করে বায়ুমণ্ডলকে গরম করছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবো এই কারণে কিন্তু উষ্ণতা তো কমে, এই বিকিরণ পদ্ধতির কারণেই। আর একটা জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে বিকিরণে, যে সূর্য থেকে যে শক্তি রশ্মি আসছে দুপুর 12টায় সবচেয়ে বেশি, কিন্তু বায়ুমণ্ডল গরম হচ্ছে সবচেয়ে বেশি দুপুর 2টোয়। দেখবে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয় সেটা দুপুর 2টোয়। কারণটা কি? এই বিকিরণের কারণে। অর্থাৎ সূর্যরশ্মি পড়লে ভূপৃষ্ঠকে তো গরম হতে হবে, সেই গরম হওয়াটা পরে তাপ ছাড়বে, এই ছাড়াটা ম্যাক্সিমাম হচ্ছে দুপুর 2টোর সময়, যে কারণে বায়ুমণ্ডল দুপুর 2টো সবচেয়ে বেশি গরম হয়। এবার বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন এগুলো হচ্ছে মেন পদ্ধতি। এর বাইরেও পরোক্ষ কিছু পদ্ধতি আছে, যেমন আগ্নেয়গিরি দিয়ে তাপ বেরোচ্ছে, তারপর বায়ুমণ্ডল কিছু গরম হচ্ছে। আপার এয়ারে গিয়ে জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে, ফলে ঘনীভূত হয়, সেই লিনতাপের মাধ্যমে বায়ুমণ্ডল কিছুটা গরম হয়। তাহলে এই পদ্ধতিগুলো কিন্তু মনে রাখবে সবাই, কারণ পদ্ধতিগুলো দিয়ে 5 নম্বরে অনেক প্রশ্ন দেয়, অনেকটা গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসে। আমাদের সঙ্গে কলাররা রয়েছে, একটু ফোন নিয়ে নিই। আমাদের সঙ্গে দুজন রয়েছে, বসিরহাট থেকে রিতেশ সরকার। রিতেশ, তোমার প্রশ্ন বলো। হ্যালো, বলো রিতেশ প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে বৈপরীত্য উত্তাপের কারণ কি? আচ্ছা, শুনতে থাকো। আরো একজন রয়েছে স্যার, দত্তবাগান থেকে শ্রেষ্ঠা রায়। শ্রেষ্ঠা, তোমার প্রশ্ন বলো। নমস্কার ম্যাম, আমি শ্রেষ্ঠা রায় বলছি। আমার প্রশ্নটি হলো তাপ বিষুব রেখা কাকে বলেন? আচ্ছা, শুনতে থাকো। আমি এর পরেই ওগুলো আসবো, তার আগে যেহেতু প্রশ্নটা করলো আমি একটুখানি ছোট্ট করে বলে দিই। যদিও আমি পরে ওটায় আসবো। বৈপরীত্য উষ্ণতা, ট্রপোস্ফিয়ার আমরা যেখানে বাস করি উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা বাড়ে। এই অবস্থাটা বৈপরীত্য উষ্ণতা। কি কি কারণে হয়? আগে ছোট্ট করে বিষয়টা আমি সাইডে একটু বুঝিয়ে দিই। অনেকগুলো কারণ হয়, আমি কয়েকটা বলবো। এবারে ছবি আঁকলাম, এটা পার্বত্য অংশ, শীতকাল, এখানে ঠান্ডা প্রচণ্ড। এই ঠান্ডা হলেই বায়ু ভারী হবে, তখন পর্বতের ঢাল দিয়ে বায়ু নেমে আসবে, যেটাকে আমরা বলি ক্যাটাবেটিক বায়ু। ওরা যখন বায়ু পড়বে শব্দটাকে পাবে। ফলে নিচে যে বায়ুটা ছিল গরম বায়ু, উপরে ধাক্কা দিয়ে তুলে দিল হালকা বায়ু, এটা অ্যানাবেটিক বায়ু। ফলে এই কারণে এবার নিচে ঠান্ডা বাতাস, উপরে গরম বাতাস, তাই নিচ থেকে উপরে যখন উঠছি তখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। মানে এরকম যেন কেউ না ভাবে যে টেম্পারেচার এখানে সাপোজ
40 ছিল, এখানে 50 হয়ে গেল, তা না। এটা নাতিশীতোষ্ণ মণ্ডলের পার্বত্য অংশে ঘটে। অর্থাৎ এমন হলো এখানে টেম্পারেচার -4 ডিগ্রি সেলসিয়াস, এখানে গিয়ে হয়তো দেখলাম 1 ডিগ্রি সেলসিয়াস। ঘটনা এইটা। আর কি কি কারণে হয়? যদি হঠাৎ করে ভারী বায়ুপুঞ্জ উষ্ণ ওপর থেকে নিচে নেমে পড়ে, তাহলে নিচে গরম বাতাস, উপরে ঠান্ডা বাতাস, এটা হতে পারে, এগুলো সাময়িক হয়। নেক্সট হচ্ছে যদি এরকম ঘটে, দুটো বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে আসছে, একটা উষ্ণ আর্দ্র, একটা শুষ্ক শীতল। শুষ্ক শীতল ভারী বায়ু, উষ্ণ আর্দ্র ঠান্ডা বায়ু। ফলে এই ভারী বায়ুর ওপরে ঠান্ডা বায়ু উঠে গেল, ঠান্ডা বায়ুর ওপরে ভারী বায়ু, উষ্ণ বায়ু উপরে উঠলো, তাহলে নিচে থেকে যখন উপরে যাচ্ছি দেখো প্রথমে ঠান্ডা, উপরে গরম। এই কারণেও বৈপরীত্য উষ্ণতা হয়। তাহলে এই একটা গেল। আর একটা আমার প্রশ্ন করলো তাপ বিষুব রেখা। ছোট্ট করে আমি বলে দিই, এইগুলো দ্রাঘিমা রেখা। এবার কোন একটা দিনে পৃথিবীর গড়, প্রত্যেকটা দ্রাঘিমার গড় সর্বোচ্চ উষ্ণতা, সে যাই হোক, ভ্যালু যাই হোক, কোথাও হতে পারে 35, কোথাও হতে পারে 31, সেই সর্বোচ্চ উষ্ণতা পয়েন্ট করা হলো, এই রেখা দিয়ে যোগ করা হলো। এই রেখাটা অর্থাৎ প্রত্যেকটা দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতা যোগকারী রেখা হলো মানচিত্রের ওপরে তাপ বিষুব রেখা। এটুকু পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আমরা আসছি, স্যার আমরা আলোচনায় আসবো, তবে তার আগে ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা ফিরছি আরো আলোচনা নিয়ে, এবং কি কি ধরনের প্রশ্নে কি কি ধরনের উত্তর দিতে হবে সে বিষয়ে কথা বলবো। পাশাপাশি তোমাদের ফোন নেবো। তোমার ফোন নেওয়ার জন্য ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 66202325, 66202326। ফিরছি, সঙ্গে থাকো। বিরতির পর ফিরলাম কোচিং ক্লাসে, আর এবার পড়বো উষ্ণতার তারতম্যের কারণ। স্যার, আসলে বায়ুমণ্ডলে সব পৃথিবীতে সবচেয়ে উষ্ণতা কি সমান? মানে এক, তা নয়। মেরু অঞ্চলে সবচেয়ে কম, পাহাড়ের ওপরে অনেক কম, পর্বতের উপরে আরও কম। তাহলে অথচ সূর্য থেকে রশ্মিটা আসছে, সব জায়গায় তো পৃথিবী সমানভাবে পড়ছে। তাহলে সারা পৃথিবীর কোথাও ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম, আবার কোথাও প্রচণ্ড ঠান্ডা। কারণগুলো কি কি? এই কারণগুলি তো অনেকগুলো পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলোকে খুব দ্রুত লিখে নিই। অক্ষাংশ, উচ্চতা, জলভাগ ও স্থলভাগের বন্টন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, মৃত্তিকা, উদ্ভিদ, নগরায়ন। আমি সবগুলো কিন্তু লিখলাম না, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো লিখলাম। তো অর্থাৎ অক্ষাংশ ক্ষেত্রে পৃথিবীতে আসলে এইটা যদি আমাদের পৃথিবী হয়, নিরক্ষীয় অঞ্চল বরাবর সূর্য লম্বভাবে পড়ে, নিরক্ষরেখা থেকে যত যাবো তির্যক থেকে অতি তির্যক হয়। আবার সূর্যরশ্মি যেমন পতন কোণের তারতম্য হয়, তেমনি দিনরাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়, ফলে উষ্ণতা অক্ষাংশের ভিত্তিতে পরিবর্তন হয়। তাহলে অক্ষাংশ একটা গেল। উচ্চতা, অর্থাৎ উচ্চতা আগে আমরা পেয়ে গেছি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, যেটাকে আমরা বলি ল্যাপস রেট। তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কেন? এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আগেই আমরা বলে দিয়েছি যে উচ্চতা যত বাড়বে বিকিরণের হার কমবে, উচ্চতা যত বাড়বে উপাদান তত কমবে, উচ্চতা যত বাড়বে বায়ুচাপ তত কমবে। এই কারণগুলোর জন্যই কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। এটাও কিন্তু একটা 3 নম্বরের প্রশ্নে আসে, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কেন? অনেক সময় এই দুটো পয়েন্ট দিয়ে উষ্ণতা তারতম্যের দুটি কারণ ব্যাখ্যা দাও। যদি দুটি না বলে দেয়, অনেক সময় এরকম হয় অক্ষাংশ আর উচ্চতা কিভাবে পৃথিবীর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে হবে। আর উচ্চতা যখন পড়বো তার সাথে আমাদের বৈপরীত্য উষ্ণতা পড়তে হবে, যেটা আগের প্রশ্ন আমাদের এলো। সেই বৈপরীত্য উষ্ণতা তোমরা বিষয়টা বুঝে গেছো। এর সাথে আরেকটা কতগুলো জিনিস মাথায় রেখো, যে যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। স্যার আমরা এই ব্যাখ্যায় যাব, কিন্তু প্লিজ দুজন রয়েছে, একটু ফোনটা নিয়ে নিই। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে মানস ঘোষ রয়েছে। মানস, তোমার প্রশ্ন বলো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আমার প্রশ্ন হচ্ছে সমষ্ণ রেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি? আচ্ছা, শুনতে থাকো। আরো একজন রয়েছে বীরভূম থেকে, সামন্ত করাই। সামন্ত, প্রশ্ন বলো। স্যার আমার প্রশ্নটা হলো শুক্তি মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ও শুক্তি মেঘ বলতে কি বোঝো? আচ্ছা, শুনতে থাকো স্যার। শেষ প্রশ্নটা বলি, মৌক্তিক বা সুপ্তি মেঘ, সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। শব্দটা একটু অসুবিধা হচ্ছে। মৌক্তিক মেঘ বা সুপ্তি মেঘ, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়।
আমাদের আলোচনাটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল বোধহয় সমষ্ণ রেখা। আসলে পৃথিবীর সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যোগ করা হয় সেটা সমষ্ণ রেখা। অর্থাৎ সমষ্ণ রেখার গুরুত্বটা কি, এই সমষ্ণ রেখা দেখে পৃথিবীর উষ্ণতার বন্টন জানতে পারি, কোন দিকে উষ্ণতা বাড়ছে কমছে এটা জানতে পারি। সমষ্ণ রেখা দেখে অক্ষরেখার ভিত্তি, আসলে সমষ্ণ রেখার একটা বৈশিষ্ট্য হলো যে এটা সমুদ্রে প্রায় একে অপরের সমান্তরাল, স্থলভাগে এটা কম, এবং এই উষ্ণতার সাথে যে বায়ুচাপের সম্পর্ক যেহেতু গভীর, এই সমষ্ণ রেখা থেকে বায়ুচাপ সম্পর্কে ধারণা পাই। আচ্ছা, এটা পরিষ্কার হলো। তাহলে এই দুটো অংশ আমি পুরোনো জায়গায় ফিরে যাবে একটু, যে অক্ষাংশ আর উচ্চতা, এই দুটো তোমাদের একটা ধারণা হয়েছে। এ প্রসঙ্গে বলি, একটা প্রশ্ন মাঝে মাঝে দেয় যে শিলিগুড়ির থেকে দার্জিলিং শীতলতর কেন, কিংবা দিল্লি থেকে সিমলা শীতলতর কেন। এটা আবার একই কারণ, অধিক উচ্চতা অবস্থান হওয়ার কারণেই কুইটো শহর চিরবসন্ত শহর বলা হয় দক্ষিণ আমেরিকাতে, এটা একটু মাথায় রেখো। কিংবা উচ্চতা অধিক হওয়ার জন্যই আফ্রিকায় একমাত্র বরফ আছে মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতে, আর কোথাও নেই। তাহলে এই দুটো পয়েন্টকে খুব ভালো করে করতে হবে। এরপরে জলভাগ ও স্থলভাগের বন্টন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, আসলে ওদেরকে বলছি 5টা পয়েন্ট ভালো করে একটু করে রাখুক। এরপরে দুটোকে আরেকটু ভালো করে করে রাখুক। এই দুটোর সাথে বিষয়গুলোকে একটু ওরা যদি মাথায় রাখতে পারে তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ওদের ধারণাটা। এরপরে যে অংশটা ওদের কাছে আছে, সমষ্ণ রেখা, পৃথিবীর তাপমণ্ডল, এগুলো কিন্তু সমস্তটাই ওরা বইতে খুব সুন্দর করে পাবে। সেই বিষয়গুলো ছোট ছোট করে ভেবে রাখুক। এই জলভাগ স্থলভাগের বন্টনে একটা অংশ ওদেরকে একটু মাথায় রাখতে হবে, যে সমুদ্র, আসলে আমি ধরে রাখছি এটা সমুদ্র, এটা একটা স্থলভাগ, এটা সমুদ্র। তাহলে সমুদ্র উপকূলের জলবায়ু সমভাবাপন্ন, সমুদ্র থেকে ভেতরে মহাদেশ অভ্যন্তরে চরমভাবাপন্ন। এটা কেন? আসলে উপকূলে সমুদ্রবায়ু স্থলবায়ু সব 24 ঘন্টায় বয়ে যায়, দিনের বেলা সমুদ্রবায়ু, রাতে স্থলবায়ু, ফলে উপকূলে তাপমাত্রা খুব বেশি হয় না, খুব কমও হয় না। এটা আমরা নিজেরাই বুঝতে পারি। পুরীতে গেলে, মুম্বাইতে সারা বছরই মোটামুটি একই রকম কন্ডিশন। কিন্তু মহাদেশের ভেতরে যদি আমাদের দেশ ভাবি, দিল্লি ঠান্ডায় যেমন মারাত্মক পড়ে, গরমও তেমন পড়ে। কিংবা এশিয়ার মধ্যভাগ, ঠান্ডা যেমন বেশি পড়ে, ঠান্ডায় গরম বেশি পড়ে, এটা চরম জলবায়ু। তাহলে স্থলভাগ আর জলভাগ বা সমুদ্রের বন্টন, এটা কিন্তু জলবায়ুকে সমভাবাপন্ন বা চরমভাবাপন্ন এটা ঠিক করে দেয়। ঠিক তেমনভাবেই বায়ুপ্রবাহ, আমি এক উদাহরণে চলে যাই। মৌসুমী বায়ু ঢুকলো, আসলে জুন মাসে তো আমাদের এখানে টেম্পারেচার সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ 21শে জুন সূর্য পৃথিবীর মাঝখানে থাকে, ভারতবর্ষের মাঝখানে কিরণ দেয়। অথচ জুন মাসে টেম্পারেচার সবচেয়ে বেশি হওয়ার কথা, মে মাসে থেকে টেম্পারেচার কম হয়, কারণ মৌসুমী বায়ু ঢুকে পড়েছে, মেঘ ঢুকে পড়েছে, বৃষ্টি ঘটাচ্ছে, টেম্পারেচার কমিয়ে দিল মৌসুমী বায়ু ঢুকছে বলে। আবার যেদিন দেখো এই গরমে, এই কদিন আগে কালবৈশাখী বৃষ্টি হয়ে গেল, ফ্যানও চালাতে হয়নি একদিন, অথচ গরম। কারণটা কি? এই কালবৈশাখী যেদিন ঢোকে, হয়তো 1 লাফে টেম্পারেচার 10 থেকে 15 কমে যায়। আরো একটা এক্সাম্পল দিই বায়ুপ্রবাহ বলতে গিয়ে, তোমরা নামটা বোধহয় শুনবে, চিনুক বায়ু। উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে বয়ে যায়। এর রেকর্ড হচ্ছে, 1 ঘন্টায় টেম্পারেচার 24 ডিগ্রি বাড়িয়ে দিয়েছিল, মানে -10 থেকে +14। এবং এই বায়ুপ্রবাহের কারণে এই আকাশে মেঘ নেই, বন্যা হয়ে গেল, কারণ পুরোটাই বরফে ঢাকা ছিল। এই জোরে বায়ুপ্রবাহ বইছে, গরম হাওয়া বইছে, হু করে বরফ গলছে, বন্যা হয়ে যায়। প্রেরি অঞ্চলে এই চিনুক বায়ু বয়ে যাওয়ার কারণে এর নামটা তুষারভোগ এই কারণেই। স্যার, উদাহরণ নিয়ে কথা হচ্ছে, তাহলে যদি একটু সাজেস্ট করেন যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাতে সুবিধা হয় পড়ুয়াদের, এবং কোন কোন নম্বরে। আচ্ছা, এই যে অংশটা এখানে বলছি, যে আমি আগেই বলেছি যে 5টা পয়েন্ট দিয়ে 5 নম্বর হতে পারে, প্রথম 2টো পয়েন্ট দিয়ে 5 নম্বর প্রশ্ন হতে পারে। এই উচ্চতা চ্যাপ্টার থেকে অনেকগুলো আলাদা করে প্রশ্ন হয়। উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কেন, বৈপরীত্য উষ্ণতা কি, বৈপরীত্য উষ্ণতা কেন হয়, বৈপরীত্য উষ্ণতা তার প্রভাবটা কি পড়ে। একটু প্রভাবটা বলে দিই, যে বৈপরীত্য উষ্ণতা হয় বলেই পর্বতের এই উপত্যকার নিচের অংশে জনবসতি নেই, উপরেও নেই, মাঝখানে জনবসতি কৃষিকাজ গড়ে ওঠে, এটা কমফোর্টেবল জায়গা। এই একটা। জলভাগ স্থলভাগের বন্টনের ক্ষেত্রে আমাদের ওই সমভাবাপন্ন চরমভাবাপন্ন জলবায়ু উদাহরণ দিয়ে কেন হয়, বায়ুপ্রবাহের ক্ষেত্রে কোন বায়ু কিভাবে প্রভাব বিস্তার করে উষ্ণতার ক্ষেত্রে, সমুদ্র স্রোত 2 ধরনের, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। তাহলে ওদের আবার 3rd চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলে আছে সমুদ্র স্রোত, সেখান থেকে এক্সাম্পল দিয়ে ওরা পেরে যাবে যেখানে কোন ধরনের সমুদ্র স্রোত উষ্ণতাকে বাড়ায়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে তাহলে ওরা বুঝতে পারবে যে ইংল্যান্ডে 4-5টা বরফ জমে না, ঠিক একই অক্ষরেখায় বাল্টিক সাগর বরফে
কংক্রিটের মতো বরফ হয়ে যায়, সে উষ্ণ স্রোত ওখান দিয়ে বয়ে যায় বলে। তাহলে এই জায়গাগুলোকে যদি পরিষ্কার করে তাহলে হয়ে যাবে। তাহলে এরপরে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে অবশ্যই। আর তাই হলো 5 নম্বর প্রশ্ন একটা, বাকিগুলো 3 নম্বর, সমস্যাটা আর তার সঙ্গে তো 1 এবং 2 নম্বরের প্রশ্ন আছে। তাহলে স্যার যেভাবে বললো প্লিজ সেভাবে তোমরা পড়ো এবং দেখবে তাহলে এইভাবে পড়লে খুব সুন্দর করে তোমরা অ্যান্সার করতে পারবে এবং তোমাদের নাম্বারও বাড়বে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো আমাদের কোচিং ক্লাস এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, আগামীকাল কি বিষয় থাকছে তোমাদের জন্য দেখে নাও।